আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ফিজিক্স চ্যাপ্টার 5-এর আরো একটি ক্লাসে স্বাগতম। তো আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আর্কিমিডিজের সূত্র আর হলো ঘনত্ব রিলেটেড কিছু ম্যাথ, স্বর্ণের মুকুটের ঘনত্ব বের করার যে ম্যাথগুলো ওইগুলো তোমাদেরকে করিয়েছি, আর বললাম যে ওইগুলো কিন্তু ইনশাল্লাহ আসলে তোমরা পারবা, মানে ওইগুলো বেশি বড় সড়ো কিছু না, পারবা ইনশাল্লাহ। এখন দেখো আরেকটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমার অন্যতম ফেভারিট একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা একটু কনসেপচুয়াল। দেখো আরেকটা কথা, যখন কোয়েশ্চেন অ্যান্সার করতে যাবা, সলভ করতে যাবা, তোমার গিভেন ডেটাগুলো তুমি তুলে নিবা আগে, ঠিক আছে? তুলে নিলে তেলে মনে করো তোমার অর্ধেক কাজ শেষ। 40 সেন্টিমিটার দৈর্ঘ্য, 20 সেন্টিমিটার প্রস্থ ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি কাঠ নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল। ওকে, এটুক পর্যন্ত দেখো। তারপর বলছে কি, নদীর পানিতে কাঠটি অর্ধেক ডুবেছিল, কাঠের ভর এত। ফাইন, কাঠের ভর দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা দেওয়া আছে। এখন বলো তো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা থেকে তুমি কি পাবা? আয়তন পাবা না? আয়তন পাবা। আর এই যে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে না? ভর দেওয়া আছে। তাহলে এই দুইটার সমন্বয়ে তুমি কি পাবা? ঘনত্ব পাবা না? বুঝো, মানে আগাচ্ছি আস্তে আস্তে, মানে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? এরপর দেখো তো, এরপর বলছে সমুদ্রের পানির ঘনত্ব এত। সমুদ্রের পানির ঘনত্বটা দিয়ে দিছে 1030 কেজি পার মিটার কিউব। গ নাম্বারটা কি বলছে? এই টাইপের একটা ম্যাথ তোমাদের একদম শুরুর দিকে করাইছিলাম আমি, এখন আমার করানোর কোনো মুড নাই, কিন্তু তারপরও করাইতে হবে কারণ আমি জানি তোমরা অলস। নট লাইক মি, আমি অলস না ভাই, আমি অনেক পরিশ্রমী। দেখো, কাঠটির মেঝের ওপর সর্বোচ্চ চাপের মান নির্ণয় করতে বলছে। দ্যাটস প্রিটি গুড। এবার খেয়াল করো, এই যে কাঠটা হচ্ছে কি, কাঠটা হচ্ছে একটা মানে 3D ওয়ালা আর কি। আরে কাঠ কি আঁকতে পারবো? ধুরো। আচ্ছা যাই হোক, ধরো এটা হচ্ছে কাঠটা হচ্ছে কি মানে 3 ডাইমেনশনাল। ওর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর কি উচ্চতা আছে। এখন একটু খেয়াল করো তো, এই যে এর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আছে, ধরো এটা যদি এই কাঠের টুকরাটা হইতো, তাহলে এই কাঠের টুকরাটাকে তুমি মেঝেতে কয়ভাবে রাখতে পারবা? একটু সুন্দর মতো চিন্তা করে বলবা, ঠিক আছে? ধাপধুপ অ্যান্সার দেওয়ার কোনো দরকার নাই। এই কাঠটাকে তুমি মেঝেতে কয়ভাবে রাখতে পারবা? একটা হলো এই যে এইভাবে, আরেকটা হলো এইভাবে, আরেকটা কি এই যে এইভাবে, মানে কয়ভাবে? 3 ভাবে। এখন কেউ যদি আবার বলো আপু আপনি এটাকে এমনি উল্টা দেন, কানের নিচে একটা ঠাস করে লাগাই দিব, কেন বলো তো? কারণ এইভাবে রাখা যেই কথা, এটা কি একই কথা, ঠিক আছে? একটু মনোযোগ দিবা আর ভালো মতো শুনবা। এখন দেখো, তোমাদেরকে একদম শুরুর দিকে আমি চাপের সূত্র কি পড়াইছিলাম, যে পি সমান কি, এফ বাই এ না? বলো তো পি সমান কি ছিল? এফ বাই এ। এরপর আমি এখানে মেনশনও করে দিছিলাম যে এই এফ মানে তুমি কি লিখতে পারো? এমজি লিখতে পারো। কেন? যখন তোমাকে ভর দিয়ে দিবে তখন তুমি চাইলে এফ মানে কি লিখতে পারো? এমজি। আর এ মানে কি জানো? এ মানে, এটা আমার থেকে বেটার তোমরা জানো, এ মানে কি? এ মানে হচ্ছে ক্ষেত্রফল, তাই না? এ মানে কি? এ মানে হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এখন বলো তো, কাঠটাকে যদি তুমি 3 ভাবে রাখতে পারো, তাহলে এইখান থেকে তুমি ক্ষেত্রফল কয়টা পাবা? 3টা। আর ক্ষেত্রফল 3টা মানে চাপের মান কয়টা পাবা? 3টা, ঠিক আছে? তখন তুমি তুলনা করবা যে কোন চাপটা সবচেয়ে বেশি হয়, কারণ আমাকে তো এটাই বলছে যে সর্বোচ্চ চাপটা আমি কোত্থেকে পাবো। আচ্ছা, তো এখন তুমি লিখবা কাঠটির, মানে আগে লিখবা যে গিভেন বা দেওয়া আছে, যাই লিখো যে কাঠটির ভর এম সমান কত? 4 কেজি। কাঠটির ভর এম সমান কত? 4 কেজি। এরপর কাঠটির দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য এল সমান লিখবা 40 সেন্টিমিটার। এটাকে কি নিবা? 40 সেন্টিমিটারকে কই নিবা? মিটারে। তাহলে যে 0.4 মিটার। এরপর কি করবা? কাঠটির প্রস্থকে লিখবা, প্রস্থ বি সমান কত? 20 সেন্টিমিটার। তাহলে এটাকে তুমি কি করবা? এই যে এরকম 100 দিয়ে ভাগ দিলে 0.2 মিটার হয়ে যাবে। এরপর কি করবা? কাঠটার উচ্চতা এইচ সমান 10 সেন্টিমিটার। এটাকেও কই নিতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে দেখো তো, তুমি এখান থেকে ক্ষেত্রফল কয়টা পাবা? 3টা। তো তুমি সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে লিখবা দৈর্ঘ্য প্রস্থ বরাবর কাঠটির প্রযুক্ত চাপ। একটু খেয়াল করবেন আমি কি বলছি, একটু খেয়াল করবেন। আবার একটু বললাম কি, কাঠটাকে 3 ভাবে রাখতে পারবা। একটা হলো দৈর্ঘ্য প্রস্থ বরাবর, একটা হচ্ছে প্রস্থ উচ্চতা বরাবর, আর একটা হচ্ছে উচ্চতা দৈর্ঘ্য বরাবর। তো প্রথমটা কি লিখলাম? প্রথমটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রযুক্ত চাপ, চাপের অ্যাকচুয়াল সূত্র কি? এফ বাই এ না? এ মানে কি লিখবা? A1 কে লিখবা। তাহলে এখন বলো তো, এফ মানে কি লেখা যায়? এমজি। আর এ মানে কি লেখা যায়? এ মানে কি? এ মানে ক্ষেত্রফল না?
তাহলে এই ক্ষেত্রফল মানে কি লেখা যায়? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু কাউন্ট করছো, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এফ মানে এমজি কেন লিখলাম? কারণ আমাকে কিন্তু বলের মানটা ডিরেক্টলি দিয়ে দেয় নাই, আমাকে দিছে কি ভর। তো এখান থেকে আর কি আমি নির্ণয় করব। চলো মান টান বসাও। আচ্ছা, তো পরে ক্যালকুলেশন করবা, একটু ক্যালকুলেশনটা করবা আর কি, ক্যালকুলেশনটা একটু কষ্ট মষ্ট করে করো। তো এটা কত আসছে? 490 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, নিউটন পার মিটার স্কোয়ারটাকে একটু ইগনোর করে তোমরা প্যাসকেল লিখবা, যদিও দুইটা সেম, কিন্তু তারপরে প্যাসকেল লিখবা যেটার সাথে তোমরা ইউজ টু। ঠিক আছে, এরপর কি নির্ণয় করবা? এরপর একইভাবে কি প্রস্থ উচ্চতা, এরপর একইভাবে কি লিখবা যে প্রস্থ উচ্চতা বরাবর চাপ P2 সমান F2 বাই A2। আচ্ছা, F2 না লেখার দরকার নেই, কেন বলো তো? কারণ ভর তো তোমার একটাই না, তো ভর যেহেতু একটাই, তাহলে এটার জন্য ওজন কি হবে? একটাই তো হবে, যে mg। আর A2 মানে এখন কি? প্রস্থ আর উচ্চতা, তাহলে কি হাইট বি গুণ h। এম এর মানটা কত? এম এর মানটা হচ্ছে 4 কেজি, জির মান জানো। এরপর এখান থেকে এটা কত? 0.2 আর কত? 0.1। হ্যাঁ, তো এখান থেকে একটু লিখবা আর কি। এত প্যাসকেল। এখন আরেকটা বাকি আছে, সেটা কি? উচ্চতার দৈর্ঘ্য। তো এই যে লিখবা যে উচ্চতা ও দৈর্ঘ্য বরাবর P3 মানে কি? F বাই A3। তো এখানে F মানে তো mg, A3 মানে কি হবে? A3 মানে হচ্ছে তোমার ওই যে দৈর্ঘ্য আর উচ্চতা, তাহলে এখানে দৈর্ঘ্যটা কত? L আর উচ্চতাটা কত? H। তাহলে m এর মান সেম হিয়ার, তো এখানে কত? 0.1 আর L এর মানটা হচ্ছে কত? 0.4। আচ্ছা, তো এখান থেকে দেখো তোমাদের ক্যালকুলেশন করে। $980 প্যাসকেল। তো বলো তো এখানে সবচেয়ে বেশি কার আসছে? সবচেয়ে বেশি আসছে হলো প্রস্থ ও উচ্চতা বরাবর। ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি কার আসছে? প্রস্থ আর উচ্চতা বরাবর। এটা অঙ্ক না করেও তোমরা করতে পারতাম, এটা অঙ্ক না করেও কি আমরা করতে পারতাম। কেমনে? চলেন একটু দেখি। আপনারা জানেন যে P সমানুপাতিক কি? F বাই A, তাই না? বলো, এটা জানো না যে P সমানুপাতিক F বাই A? আচ্ছা, তাহলে এখন বলো তো সমানুপাতিক কেন লিখলাম? P সমান কি? F বাই A, এটা আমরা জানি। একটা যদি কনস্ট্যান্ট হয়, চাইলে আমরা ওটাকে কি করতে পারি? নালিফাই করতে পারি বা ওইটাকে ইগনোর করতে পারি। তাহলে এখন এখানে কনস্ট্যান্টটা কে ছিল? F না? কারণ F এর মানটা প্রত্যেকটা ক্ষেত্রে কি সেম, F এর মানটা প্রত্যেকটা ক্ষেত্রে কি সেম, দ্যাটস ওয়াই এখানে Fটা কি কনস্ট্যান্ট। এখন Fটা যদি কনস্ট্যান্ট হয়, এটাকে উঠা দাও, তাহলে P এর মানটা কার সমানুপাতিক? 1/a বা ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তার মানে আর এগুলো দিয়ে অনেক কিছু করাইছিল আমি, আমার মনে আছে যে ক্ষেত্রফল যদি কম হয় তাহলে এটার জন্য চাপ কি হবে? বেশি হবে। আর ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে চাপ কি হবে? কম হবে আর কি, মানে এরকম উল্টা সম্পর্ক ছিল। তাহলে এখানে দেখো তো সবচেয়ে কম ক্ষেত্রফল হচ্ছে প্রস্থ আর উচ্চতা বরাবর। সবচেয়ে কম ক্ষেত্রফল কই? প্রস্থ আর উচ্চতা বরাবর। এই কারণে এখানে তুমি চাপের মানটা সবচেয়ে বেশি পাইছো। ঠিক আছে, আচ্ছা এখন আমার মেইন ইন্টারেস্ট যেটা নিয়েছিল সেটা হচ্ছে এই যেটা ঘ নাম্বার কি বলছেন? কাঠটা সমুদ্রের পানিতে গেলে কত অংশ ভেসে থাকবে? একটু ভালো মতো খেয়াল করবা, হ্যাঁ, কথাগুলো খেয়াল করবা যে কাঠটা সমুদ্রের পানিতে গেলে কত অংশ ভেসে থাকবে। তুমি এই কত অংশ ভেসে থাকবে, কত অংশ ডুবে থাকবে, এই টাইপের ম্যাথে তুমি যেই অ্যান্সারটা নির্ণয় করবা, মানে ধরো ম্যাথটা করছো, এখনো কোনো প্রসেস করো নাই, শুধু ম্যাথটা করছো, ম্যাথটা করার পর তুমি যেই অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে ডুবে থাকার অ্যান্সার। সেটা কিসের অ্যান্সার? ডুবে থাকার অ্যান্সার। আবার বলি, যখন তুমি ম্যাথটা করবা, ম্যাথ কেটে তুমি অ্যাকচুয়ালি যে অ্যান্সারটা পাবা ওইটা হচ্ছে ডুবে থাকার অ্যান্সারটা। ওইটা কার অ্যান্সার? ওইটা হচ্ছে ডুবে থাকার জন্য অ্যান্সারটা। হ্যাঁ, তো আপনার তো ডুবে থাকা বললে তো ওইটাই অ্যান্সার শেষ। আর যদি বলে ভেসে থাকবে তাহলে কি 100 থেকে মাইনাস করবা, যেহেতু পার্সেন্টেজে তুমি নির্ণয় করতেছো, তাহলে কি করবা? 100 থেকে মাইনাস করবা। ঠিক আছে, আচ্ছা তো এখন চলেন তুমি আগে বলো। চলো একটু লজিক দিয়ে চিন্তা করি আগে, একটু লজিক। এটা কাঠ, ঠিক আছে, কাঠটাকে যদি সমুদ্রের পানিতে ডুবাও, ধরো কাঠটা এতটুকু ডুবে গেছে,
কাঠটা কি সমুদ্রের পানিতে এতটুকু ডুবে গেছে? বুঝে বলো, কাঠটা সমুদ্রের পানিতে এতটুকু ডুবে গেছে। আচ্ছা, তাহলে এখান থেকে বলো তো, এই যে কাঠ নিজে এতটুকু ডুবে, মানে কাঠ যতটুকু ডুবছে, কাঠের যেই ভর, একটু বুঝবা আর রেসপন্স করবা, ঠিক আছে? কাঠের যেই ভর, মানে কাঠ ডুবার কারণে ওর যেই ভরটা, আর সমুদ্রের পানির ভরটা কি আর ধুরো। আচ্ছা, আবার একটু বলি, কাঠের যেই ভরটা, ধরো কাঠটা তো ডুবে গেছে, কাঠের যেই ভরটা আর সমুদ্রের পানিটা কি একটু সরাইছে না? কাঠটাকে যখন তুমি এমনি ডুবাইছো তখন কি করছো? সমুদ্রের পানিকে এভাবে সরাই দিছে না? আচ্ছা, তো কাঠের যেই ভরটা, মানে ডুবে আছে যতটুকু, কাঠের ডুবন্ত অংশের যেই ভর আর সমুদ্রের পানির, অপসৃত পানির ভরটা কি সেম না? বুঝে বলো সেম না? অফকোর্স, অবশ্যই, ঠিক আছে। যে কাঠের ডুবন্ত অংশের যেই ভর, ওইটা কার সমান হবে? ওইটা হবে হলো সমুদ্রের পানির ভরের সমান। ওটা কি হবে? সমুদ্রের পানির ভরের সমান। কতটুকু পানির সমান? যেটুকু পানি অপসারণ করছে আর কি, সমুদ্রের অপসারিত পানির সমান। ঠিক আছে, এই কনসেপ্টটা যদি বুঝো, আলহামদুলিল্লাহ আমরা অঙ্কটা সুন্দর মতো করতে পারবো। ঠিক আছে, এই কনসেপ্টটুকু যদি আমরা বুঝি তাহলে কি অঙ্কটা পুরাটা করতে পারবো, আর আমাদের ইনশাল্লাহ কখনো এই কনসেপচুয়াল ম্যাথে কোনোদিনও ভুল হবে না। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন অত আসে না, কিন্তু তারপরও মনে করো দেখে যাওয়া ভালো। হ্যাঁ, কারণ এই টাইপের কোয়েশ্চেনটা একটু ভালো, তো এই কারণে আর কি দেখে যাওয়াটা মানে সেফ, নিজেকে সেফ ফিল করা আর কি। যাই হোক, খেয়াল করো, এটুকু একটু মাথায় রেখো। এবার চলো অঙ্কটা শুরু করি। তো অঙ্কটাতে কি বলছে? অঙ্কটাতে বলছে কত অংশ ডুবে থাকবে, ডুবে থাকবে না, ভেসে থাকবে বলছে। আচ্ছা, ভেসে থাকবে বলছে। আচ্ছা, তো এখন চলো লিখো, কি কি পাইছো তুমি? তুমি গ হতে পাইছো হলো, না গ হতে না, তুমি তো উদ্দীপকেই পাইছো যে কাঠের যেই ভরটা, ওইটা হলো কত? 4 কেজি। আর উদ্দীপকেই তো তুমি ওই যে ভর সহ কি পাইছো? দৈর্ঘ্য পাইছো, প্রস্থ পাইছো, উচ্চতা পাইছো। তো যখন লিখবা ঘ নাম্বারটা, লিখবা কাঠের দৈর্ঘ্য কত ছিল? 0.4। প্রস্থ কত ছিল? 0.2। উচ্চতা কত ছিল? 0.1। তাহলে এখন এখান থেকে কি লেখা যায়? যে কাঠের আয়তন, এখান থেকে কি লিখতে পারবা? কাঠের আয়তন না? কাঠের আয়তন কি? L গুণ B গুণ H। আপু হুট করে কাঠের আয়তন কেন বের করতেছো? হুট করে কাঠের আয়তন এই কারণে বের করতেছি, কারণ আমাদের যেহেতু ভর দেওয়া আছে, আমাদের যেহেতু আয়তন দেওয়া আছে, আমি সুন্দর মতো রোর মানটা, মানে কাঠের যেই ঘনত্বটা সেটা পেয়ে যাব, এই কারণে আর কি মেইনলি আমি এটা করতেছি। আচ্ছা, এখন দেখো তো যে কাঠের আয়তনটা তাহলে কি? 0.4, 0.2, 0.1। তাহলে এখানে 4 দুগুণে 8, তো এখানে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 -3 এত মিটার কিউব। এটা হওয়া উচিত, মানে আমার ক্যালকুলেশন বলতেছে এটা অ্যান্সার হওয়া উচিত। এটাই, এটা হচ্ছে কি কাঠের আয়তন। এরপর তুমি কি পাইছো? কাঠের ভর। কাঠের ভর m সমান কত? 4 কেজি। তো তুমি যেহেতু এই ডেটাগুলো পেয়েছো, এখান থেকে তুমি কি বের করবা? কাঠের আয়তনটা বের করবা। কি বের করবা এখান থেকে? কাঠের ঘনত্বটা বের করবা এখান থেকে। এখান থেকে তুমি কি বের করবা? কাঠের ঘনত্বটা। তো কাঠের ঘনত্ব রো ডাব্লিউ দিয়ে বুঝাচ্ছি হলো রো অফ উড, মানে কাঠ। ঠিক আছে, রো অফ উড। ওকে, তো কাঠের ঘনত্বটা কি হবে? m/v। m এর মানটা 4, আর এখানে হচ্ছে কত? 10 টু দি পাওয়ার -3, তো এখানে 4 দুগুণে 8। ওকে, তো যদ্দূর মানে হচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত কেজি পার মিটার কিউব হবে। ঠিক আছে, এটা হবে হলো এত কেজি পার মিটার কিউব। হ্যাঁ, 500 আর কি, 500। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কাঠের ঘনত্বটা আমরা পাইছি না? আমাদের মেন ম্যাথ কিন্তু এখনো শেষ হয়নি। মেন ম্যাথে বলছে কি যে সমুদ্রের পানিতে কতটুক ডুবে যাবে। ঠিক আছে, আর দূরও ভেসে যাবে আর কি, তো আবার কি বললাম যে কোশ্চেনটা কি করছে? যে সমুদ্রের পানিতে কতটুক ভেসে যাবে। এখন আমি জানি যে আমি যে অ্যান্সারটা পাবো সেটা কিন্তু ভাসার না, সেটা হচ্ছে কি ডুবে যাওয়ার। তো এখন তুমি লিখবা যে ধরি সমুদ্রের পানিতে কাঠটি v1 পরিমাণ ডুবে যায়। ঠিক আছে, কি লিখবা? যে মনে করি সমুদ্রের পানিতে যে কাঠটা, ওটা কি পরিমাণ ডুবে যায়? v1 পরিমাণ ডুবে যায়। এখন সুন্দর মতো বুঝে বলো তো, এখন আমি কি চাইলে লিখতে পারি যে শর্ত মতে কাঠের যেই ডুবন্ত অংশ,
ডুবন্ত অংশের যেই ভরটা সমান কি সমুদ্রের পানির, মানে এই যে এই কাঠটা যতটুকু পানি সরাইছে, ঠিক আছে, কাঠ কর্তৃক সমুদ্রের অপসারিত তরল এর ভর। আবার একটু বলি, আমি কি বলতে পারি যে কাঠের যেই ডুবন্ত অংশটা ওইটা কার সমান? ওইটা হচ্ছে কাঠ কর্তৃক সমুদ্রের অপসারিত তরলের ভরের সমান। এটা কি বলা যায়? আচ্ছা, তাহলে এখন বলো তো যে ভরের সূত্র কি? রো ভি না? আর আমি তো বলেই দিছি যে কাঠটা কি পরিমাণ ডুবে গেছে? কাঠটা ডুবে গেছে হলো V1 পরিমাণ। তাহলে এইটার ভরটা কি হবে? এইটার ভরটা হবে হলো V1 রো W, যেহেতু কাঠটা ডুবছে। আবার বলি, ডুবন্ত কাঠের ভর মানে ওই তরলে বা সমুদ্রের পানিতে ডুবন্ত কাঠের ভরটা কি হবে? ডুবন্ত কাঠের ভরটা হবে হলো রো ভি। এখানে রোটা কি? রোটা তো মনে করো তুমি কাঠের রোটাই বসাবা, আর ভির মানটা কতটুক বসাবা? তুমি ধরে নিছো যে কাঠটা V1 পরিমাণ ডুবে গেছে, এই কারণে এখানে কি বসাইছো? V1 বসাইছো। এরপর এখান থেকে বলো তো কাঠটি কর্তৃক সমুদ্রের অপসারিত তরলের ভর। তাহলে এখানে মনে করো কাঠটি সমুদ্রের কতটুক তরলকে অপসারণ করছে, তো এইখান থেকে একটু খেয়াল করে বলো সমুদ্রের অপসারিত তরলের ভর, এটা তো সমুদ্রের পানির ভরটাই তো বের করতেছো, তাই না? সমুদ্রের পানির ভরটা। তাহলে এখন ধরে নাও যে ভি পরিমাণ আয়তনের পানিও সরাইছে, এখানে লিখে নিও যে কাঠটি ভি পরিমাণ সামুদ্রিক পানি অপসারণ করেছে বা সমুদ্রের পানি, এটা একটু লিখে নিও। এটা একটু লিখে নিও, হ্যাঁ, একদম ভাঙায় লিখে দিতেছি, কিন্তু একটু লিখে নিও যে সমুদ্রের মানে কাঠটা যতটুকু ডুবে গেছে, ওইটার পরিমাণ হচ্ছে V1। আর কাঠটা কি করছে? সমুদ্রের কিছু পানি সরাইছে না? তো ওই যে ওই সমুদ্রের পানিটা সরাইছে ওইটা কি পরিমাণ? ওইটা হচ্ছে V পরিমাণ। আর তুমি তো জানো সমুদ্রের কত? সি, মানে রো সি, সমুদ্রের ঘনত্বটা, ঠিক আছে না? কারণ আমরা জানি যে এম সমান কি? এম সমান হচ্ছে রো ভি। তো আমি এখানে কাঠের অংশটাকে দিছি, আর ওইখানে কি সমুদ্রের অংশটাকে দিছি। এখন হচ্ছে তোমার মেন টুইস্ট, যেটা তুমি চিন্তা করতেছিলা। আমি যেখানে বের করতেছি ডুবার পরিমাণ, আবারও বলি আমি যে বের করতেছি এটা কি? ডুবন্তের পরিমাণ। এখন বলো তো এই কাঠটা ডুবে যাবে, তাই না? এই যে এই V1 বাই ভি, এটা সমান কি লেখা যায়? রো এস বাই রো ডাব্লিউ, ঠিক আছে? কত হয়? ওপস, আচ্ছা দেখো অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছি তো একটু হয়ে যেতেছে। আচ্ছা খেয়াল করো, আবার খেয়াল করি যে এখানে বলছে কি ডুবন্ত অংশের ভরটা কি? V1 রো ডাব্লিউ। আর ওইখানে কাঠটি কর্তৃক সমুদ্রের অপসারিত তরলের ভরটা কত? V রো এস। এবার একটু ভালো মতো খেয়াল করো তো, আমরা বলতেছি যে কাঠটা ডুববে, কাঠটা অ্যাকচুয়ালি ডুববে কই? সমুদ্রের পানিতে না? V1 পরিমাণ ডুববে, তার মানে আমার বের করতে হবে হলো V বাই V1, মানে এই যে V1টাকে এই পাশে আনবা, কারণ তুমি V1 এর মান জানো না, তুমি ভির মানটাও জানো না, তুমি জাস্ট একটা শতাংশ বের করবা যে এত শতাংশ বা এত পার্সেন্ট, ঠিক আছে? তাহলে এখানে অ্যাকচুয়ালি কি আসে যে রো ডাব্লিউ বাই রো এস। এবার খেয়াল করো রো ডাব্লিউ বাই রো এস, কেন এটা বলতেছি? কারণ আমার কাঠটা আছে কই? কাঠটা আছে হলো সমুদ্রের পানিতে, আর এই কাঠটা সমুদ্রের পানিতে আছে বলেই আমি কি করব? এইটুকু অনুপাতটা বের করব, ঠিক আছে? এইটুকু অনুপাতটা কি করব? বের করব। তাহলে এখন এইখান থেকে দেখে বলো তো আমার লাগবে V বাই V1 এর মানটাই। রো ডাব্লিউ উডের মানটা কত? 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত? +3, মানে 10 টু দি পাওয়ার 3 আর কি। আর রো এস মানে সমুদ্রের পানির ঘনত্বটা উদ্দীপকে দিয়ে দিছিল যে 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এই যে লিখবা ইন্টু 10 টু দি পাওয়ার কত? 3। তাহলে এখন এইখান থেকে একটু ক্যালকুলেশনটা করবা যে 0.5 ডিভাইডেড বাই 1.03, তো আসে হলো 0.4854 V বাই V1। আচ্ছা, তো এখন সুন্দর মতো বলো তো এটাকে আমি চাইলে কি করতে পারি? 100 দিয়ে গুণ দিতে পারি, মানে 100%। তাহলে এটা কি হয়? V বাই V1। তো আলটিমেটলি তুমি কি লিখতে পারো যে 48.54 V1 সমান V। মানে এটা কি লেখা যায়? মানে লেখা যায় যে সমুদ্রে কাঠটির 48.54% ডুববে। আমি যেই পরিমাণটা পেয়েছি সেটা কি? ডুববে, ঠিক আছে? দেখো তো এই যে এখানে পার্সেন্টেজটা লিখছি, এটাকে আমি কি দিয়ে লিখছি? এটাকে আমি V1 দ্বারা লিখছি। V1 দ্বারা কেন লিখছি? কারণ আমার কাঠটা কি হবে? ডুবে যাবে, কাঠের এতটুকু পার্সেন্ট কি হবে? ডুবে যাবে। এই কারণে আমি কাঠের আয়তনটাকে এখানে ইনক্লুড করছি, বুঝছো? তুমি চাইলে এটাকে ওই পাশে রাখতে পারো,
কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো কি লিখবা যে অতএব সমুদ্রের কাঠটি এত % ডুববে, কিন্তু আমার অ্যান্সার কিসে চাইছে, ভাসবেতে চাইছে। তো লিখবা অতএব ভাসবে 100 থেকে মাইনাস করে দিবা, 100 থেকে মাইনাস করে দিবা। তাহলে 100 থেকে মাইনাস করলে কত হয়, 51.45 এত %, ঠিক আছে। তো এখান থেকে কি হয় 51.45 এত % আর কি, ঠিক আছে। আচ্ছা, তো অঙ্কটা ভালোই ছিল, কনফিউজিং ছিল। আবার একটু বলি, যখন তোমাদেরকে বলবে যে কাঠটার কত % ডুববে বা কাঠটার কত % ভাসবে, এই টাইপের ম্যাথে তুমি কি করবা, আগে সুন্দর মতো ভরটা লিখবা, তারপর আয়তনটা লিখবা, এরপর এখান থেকে ভালোভাবে তুমি ঘনত্বটাকে লিখে ফেলবা, ঠিক আছে, যে কাঠের ঘনত্ব হলো এটা। এরপর তোমাকে সমুদ্রের পানির ঘনত্ব তো দেওয়াই ছিল, এরপর তুমি এটা বলবা যে মনে করি কাঠটার এত % বা এত আয়তন, মানে V1 পরিমাণ অংশটা কি হবে, ডুবে থাকবে। তাহলে তুমি কি করবা, তুমি জানতেছো যে V1 পরিমাণ ডুবে থাকবে। এরপর তুমি লিখবা যে মনে করি যে সমুদ্রের পানি ও V আয়তন পরিমাণ অপসারণ করবে। তারপর তুমি লিখবা যে এই জিনিসটা লিখবা যে ডুবন্ত অংশের যেই ভর আর কাঠটা যতটুকু পানির ভরকে সরাইছে বা পানিকে সরাইছে সেটার ভর কি ইকুয়াল। এখন ডুবন্ত অংশের ভর, কাঠের ভরটা কি হবে V1 রো W, আর ওই পাশে এটা কি হবে V রো S। এখন তোমার বের করা লাগবে কি, তোমার বের করা লাগবে হলো ডুবন্ত অংশ। কার ডুবন্ত অংশ, কাঠের। এই কারণে কাঠের ঘনত্বকে কি দিয়ে ভাগ দিবা, C দিয়ে ভাগ দিবা, মানে C মানে হলো ওই যে সাগরের ঘনত্ব দিয়ে ভাগ দিবা। একটা জিনিস খেয়াল রাখবা যে যখন কিনা তুমি ম্যাথটা করতে যাবা, এখানে আমি শুরুর দিকে একটা ভুল করছিলাম, যে ভুল করে আমি রো এস বাই রো ডাব্লিউ লিখতে নিছি। যেই মোমেন্টে আমি এই ভুলটা করছিলাম তখনই আমার মাথায় আসছে যে 1 এর থেকে তো বড় হওয়া যাবে না, মানে পার্সেন্টেজের যেই ভ্যালুটা এটা 1 এর থেকে বড় হওয়া যাবে না। তো যদি এই ভুলটা করতাম, মানে এটা হচ্ছে চোরামি বুদ্ধি যেটারে বলে, যে তোমার অঙ্ক ঠিক আছে কিনা, বা এক্সাম হলে হুটহাট ধরো এরকম হয় না যে আমাদের মাথা কাজ করতেছে না, অ্যান্সার আসছে একটা, অ্যান্সার লাগে আমার আরেকটা। তো ওই ক্ষেত্রে আমরা চোরামি বুদ্ধি কেমন অ্যাপ্লাই করবো, তো এটা ছিল ওয়ান কাইন্ড অফ চোরামি বুদ্ধি। যে এই যে রো এস বাই রো ডাব্লিউ আমি করছিলাম যখন, তখন দেখছি 1 এর থেকে বেশি আসে, আর আমি তো ভালো মতোই জানি যে ভাই 1 এর থেকে তো বেশি হবে না। এই কারণে আবার কি করছি, চট করে সুন্দর মতো উল্টায় দিছি। উল্টায় দেওয়ার ফলে আমার এই যে এখান থেকে এই অ্যান্সারটা আসছে। এখন এটা কার অংশ, এটা হচ্ছে ওই যে কাঠের এত অংশ, ঠিক আছে। এটাকে পার্সেন্টেজে নিতে গেলে 100% দিয়ে গুণ দিবা, তাহলে তোমার অ্যান্সার যেটা আসে এটাই বলবা যে 48.54 এত % কি হয়, এত % হচ্ছে ওই যে ডুবে থাকবে। এখন ডুবে থাকবে চাই নাই, চাইছে কটুক ভেসে থাকবে, তো ভেসে থাকার মানটা বের করে ফেলবা। তো দেখছো প্রায় একটা অঙ্ক করতে আমাদের অনেকক্ষণ টাইম লাগছে। এই একটা অঙ্কতে ইচ্ছা করেই এত টাইম নিছি, কারণ আমি জানি যে এই অঙ্কগুলো একটু ট্রিকি টাইপের হয়, মানে অঙ্ক ইজি কিন্তু একটু ট্রিকি টাইপের হয়, এগুলোতে আমাদের ভুল হয় বারবার, এই কারণে এটা একটু বেশি টাইম নিয়ে করাইছি। এরপর দেখো, একটু শ্বাস নাও, 10 সেকেন্ড একটু পজ, একটু রেস্ট নাও। আচ্ছা, এখন একটু খেয়াল করো এখানে আমি কি বলছি। কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা দেখে তোমরা অনেক খুশি হবা, কেন জানো, কারণ উদ্দীপকটা এক লাইনে। উদ্দীপকটা কি বলছে, যে একটি বস্তুর ভর 200 কেজি এবং আয়তন এত। ওয়াও, শেষ, উদ্দীপক শেষ। আচ্ছা, এরপর বলছে গ্লিসারিনে বস্তুর ওজন কত। নাইস, গ্লিসারিনে বস্তুর ওজন চাইছে, ঠিক আছে। এখন বলো, গ্লিসারিন কি একটা তরল পদার্থ না? তরল পদার্থে ওজন বের করার কি আমরা ডিরেক্টলি কোনো সূত্র শিখছি? অ্যান্সার হচ্ছে কি না। আমরা জানি তরল পদার্থে ওজন বের করতে বললে আমরা একটা সূত্রই জানি, সেটা হচ্ছে কি হারানো ওজন সমান প্লবতা, তারপরে হারানো ওজন মানে কি লিখবো, বস্তুর বাতাসে ওজন মাইনাস কি বস্তুর তরলে ওজন, এরপর আমরা অঙ্ক করে ফেলবো। আচ্ছা, তাহলে এখন তুমি আগে কি লিখবা, আগে লিখবা গিভেন। এটা কি গিভেন, এটা এরকম দিলাম কেন, তো গিভেন ডেটা কি কি দেওয়া আছে, বস্তুর ভর। তো এই যে এখানে লিখবেন আপনারা যে বস্তুর ভর m সমান কত, 200 কেজি। তারপর কি বস্তুর আয়তন v সমান কত, 0.125 এত মিটার কিউব। আবার মিটার কিউবে দিয়ে দিছে, কি মহান দেখছো, মানে তোমাদের কোনো ভেজাল করতেই দেয়নি। আচ্ছা, এখন তোমাদের আরেকটা জিনিস যেটা লাগবে, যে যখন তোমরা প্লবতা নির্ণয় করতে যাবা, মানে ভিরোজি, এখন কোয়েশ্চেন করতেই পারো ভিরোজি কেন আমার লাগবে। ভিরোজি লাগবে আমার এই সেন্সে, যেহেতু আমি হারানো ওজনের সূত্র বসাচ্ছি, এই কারণে আমার ভিরোজি, মানে রো মানে কি ছিল, রো মানে ছিল হলো মানে ভিরোজির প্লবতার রো মানে কি ছিল, তরলের ঘনত্ব। এখন এখানে তরল মানে কি, গ্লিসারিন না, এখানে তরল মানে কি গ্লিসারিন। তো এই যে লিখবা যে গ্লিসারিনের
ঘনত্ব এখানে লিখবা, সুন্দর মতো লিখবা যে গ্লিসারিনের ঘনত্ব রো, গ্লিসারিনের ঘনত্বটা কত ছিল 1260 কেজি পার মিটার কিউব। ঠাড়ায় মুখস্থ করবা, 4টা জিনিস মুখস্থ করতে দিছি। আচ্ছা, এখন দেখো তো আমাদেরকে কি বলছে, গ্লিসারিনে বস্তুর ওজন। তাহলে তুমি লিখবা যে আমরা জানি কোন বস্তুর হারানো ওজন মানে কি, বস্তুর হারানো ওজন সমান বাতাসে বস্তুর ওজন, বাতাসে বস্তুর ওজন মাইনাস কি তরল। এখানে তরল মানে কি গ্লিসারিন না, এখানে তরল মানে কি গ্লিসারিন না, এই কারণে আর তরল লিখবা না। এই কারণে এখানে কি লিখবা যে গ্লিসারিনে বস্তুর ওজন। ঠিক আছে, আবার বলি, এখানে কি বলছে যে বস্তুর হারানো ওজনটা তেলে কি লিখবা যে বাতাসে বস্তুর ওজন মাইনাস কি গ্লিসারিনে বস্তুর ওজন। এখন বস্তুর হারানো ওজন মানে কি লিখা যায়, প্লবতা লিখা যায় না, প্লবতা। আর এখানে বাতাসে বস্তুর ওজন মানে কি এমজি না, বলো বাতাসে বস্তুর ওজন মানে কি এমজি লিখা যায়, এমজি। এরপর গ্লিসারিনে বস্তুর ওজনটাকে বাংলায় না লিখে ডাব্লিউ অফ জি লিখতে পারো। এখানে ডাব্লিউ অফ জিটা হচ্ছে ছোট হাতের একদম ডাব্লিউ এর নিচের দিকে দিবা, মানে পায়ের দিকে দিবা, ইটস আ নোটেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা নোটেশন, আর কিছু না। এটা দিয়ে জাস্ট তুমি ডিফাইন করতেছো যে এই যে ডাব্লিউটা এটা হচ্ছে গ্লিসারিনের, মানে এই যে ওজনটা এটা কার, গ্লিসারিনের। তাহলে প্লবতা মানে কি লিখবা ভিরোজি। এখানে এখন দেখো তো এম এর মানটা জির মানটা বসায় দাও, দিলে দাও না দিলে নাই, কোনো সমস্যা নাই। এখানে আপাতত এমনি রাখো। তোমার লাগবে কার মান, এই যে ডাব্লিউ অফ জির মানটা লাগবে। এটাকে তুমি আল্লাহর নাম নিয়ে এই পাশে টান দিয়ে আনো, তাহলে ডাব্লিউ অফ জি সমান কি লেখা যায়, এই পাশে তো আগে থেকে এমজি ছিল, আর এখানে আবার কে আসছে ভিরোজিটা, এটাকে মাইনাস করে দাও। এখন তুমি চাইলে মান টান বসাও। তো ডাব্লিউ অফ জি বা গ্লিসারিনে বস্তুর ওজনটা লাগবে, এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে ওই যে 200 কেজি, জির মানটা হচ্ছে কত 9.8 মাইনাস ভির মানটা কত, ভির মানটা হচ্ছে ওই যে 0.125, আর রো, এখানে রোটা কি, রোটা কিন্তু তরলের ঘনত্ব মানে গ্লিসারিনের ঘনত্ব। তাহলে গ্লিসারিনের ঘনত্ব কত 12060, আর জির মান তো 9.8, এটা তোমরা অনেক ভালোভাবে জানো। তো এখন এই যে ক্যালকুলেশন করবা, তো এটা আসে 1960 মাইনাস, তো এখানে আসে হলো 1543.5, 416.5 এত নিউটন। ঠিক আছে, এত নিউটন, কারণ যেহেতু ওজনটা বের করতে বলছে, তাহলে এটা কি হবে এত নিউটন। তাহলে বলো গ্লিসারিনে বস্তুর ঘনত্বটা আমরা কি বের করতে পারছি না, গ্লিসারিনে বস্তুর ওজনটাকে আমরা বের করতে পারছি না। গ্লিসারিনে বস্তুর ওজনটা কি আমরা খুব ইজিলি বের করতে পারছি, মানে এরকম আসলে আমরা ইনশাল্লাহ পারবো, অন্ধের ভাই কানাও পারে। দেখো ঘ নাম্বারটা কি বলছে, ঘ নাম্বারটা বলছে বস্তুটিকে গ্লিসারিনে নিমজ্জিত অবস্থায় ভাসতে হলে আয়তনের কি রূপ পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট, অন্যতম ফেভারিট বা ম্যাথ আর কি, এটা বলতে পারো আসলে ভালো টাইপের একটা ম্যাথ। এখন তোমরা একটু চিন্তা করবা যে আমরা কি পড়ছি, আমরা পড়ছি যে যদি কোন একটা বস্তুকে নিমজ্জিত অবস্থায় ভাসতে হয়, দুইটা জিনিস পড়ছি, একটা হলো রো অফ বস্তু সমান হবে হলো রো অফ তরল, এটা হইতে হবে। আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হলো ডাব্লিউ অফ অবজেক্ট, মানে ডাব্লিউ অফ বস্তুর ওজন আর তরলের যেই প্লবতা ওইটা কি হইতে হবে, ইকুয়াল হইতে হবে। এটা আমরা পড়ছি। ঠিক আছে, এই দুইটা জিনিস আমি পড়ছি। আর আমি তোমাদেরকে বারবার করে বলছি যে টিচাররা আশা করে থাকে যে আপনারা রো ইউজ করবেন না, আর এমনি তো আপনি এখানে রো ইউজ করতেছেন না, কেন বলেন তো, আপনারা তো এখানে বলেই দিছে যে আয়তনের কি রূপ পরিবর্তন করবা। আয়তন তো অলরেডি দিয়ে দিছে না, কিন্তু এই আয়তন ওরা চাচ্ছে না, ওরা চাচ্ছে আরেকটা নতুন আয়তন। কি চাচ্ছে, নতুন আয়তন। কেন নতুন আয়তনটা এই কারণে চাচ্ছে, যেন নতুন আয়তনটা দিয়ে তুমি কি করতে পারো, নিমজ্জিত অবস্থায় ভাসাইতে পারো। হ্যাঁ, এই কারণে। তো এখন দেখো এই যে এদিকে লিখবা, চলো। আচ্ছা, তো এখন এই যে এদিকে লিখবা, ঘ নাম্বার আগে লিখবা যে বস্তুটির পূর্বের আয়তন V1 সমান 0.125 মিটার কিউব। এরপর তোমার লাগবে কি ওই যে গ্লিসারিনের ঘনত্ব, রো ইজ ইকুয়ালস টু 1260 কেজি পার মিটার কিউব। তো লিখবা, কিছু কিছু লেখা না বুঝলে কথার দিকে খেয়াল দিবা, তাহলে বুঝে যাবা। আচ্ছা, তাহলে এখন কি গ্লিসারিনের ঘনত্ব পেয়েছি, এরপর কি পেলাম, এরপর হচ্ছে ওই যে বস্তুর পূর্বের আয়তন। এখন তুমি লিখবা বস্তুটিকে নিমজ্জিত অবস্থায় ভাসতে হলে মনে করি এর আয়তন হবে V2। হ্যাঁ, আয়তনের পরিবর্তন যেহেতু বলছে, কি লিখবা, বস্তুটিকে
গ্লিসারিনে নিমজ্জিত অবস্থায় ভাসতে হলে এর আয়তন হবে V2। ঠিক আছে, এটি একটু লিখে নাও যে গ্লিসারিন নিমজ্জিত অবস্থায় ভাসতে হলে এর আয়তন কি হবে V2, আর নিমজ্জিত অবস্থায় ভাসার শর্ত কি, এবং নিমজ্জিত অবস্থায় এই যে লিখে নিবা যে নিমজ্জিত অবস্থায় ভাসার শর্ত হচ্ছে বস্তুর তো নিমজ্জিত অবস্থায় ভাসার শর্ত হচ্ছে বস্তুর ওজন সমান হচ্ছে কি তরল কর্তৃক বা তরলের প্লবতা। হ্যাঁ, আচ্ছা, তো বস্তুর ওজনটা কি mg, আর তরলের প্লবতাটা কি হবে v/g, কিন্তু এখানে ভিটা কি হবে V2, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো যে বস্তুর ওজনটা কিসের সমান হবে, তরলের প্লবতার সমান। এখানে তো মনে করো বস্তুর ওজন mg তো লিখছই, আর এখানে V2 ρg, তুমি এখানে কার মান বের করবা, জিটা কেটে দাও, তাহলে জি কেটে দাও, তাহলে এখানে থাকে কি m সমান V2 ρ। তাহলে তুমি তো বের করছো কার মান, V2 এর মানটাই বের করবা না, মানে পরিবর্তিত আয়তনটাই তো বের করবা। আমাদের মেন টার্গেট তো এটাই, যে পরিবর্তিত আয়তনটা বের করা। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি লিখবা যে m এর মানটা কত, m এর মানটা হচ্ছে 200 কেজি ছিল, আর এখানে রোর মানটা, রো মানে কি, রো মানে এই যে গ্লিসারিনের ঘনত্ব না, এটা কত 1260। তো এখানে V2 বা পরিবর্তিত ঘনত্বটা কত আসে, চলো আমরা দেখে ফেলি। এটা আসে হলো 0.1587। এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে V2 মান, এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে V2 মান। ঠিক আছে, মানে পরিবর্তিত আয়তন। এখন তোমার বলছে কি পরিবর্তন করলে, তো লিখবা যে অতএব আয়তনের পরিবর্তন আয়তনের পরিবর্তন কি হবে, V2 মাইনাস V1। তো V2টা কত, V2টা তো এই যে একটু আগে পাইছো, নিজে কষ্ট করে বের করছো, আর V1 এর মানটা কত, V1 এর মানটা হচ্ছে এই যে 0.125। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে এইভাবে সুন্দর মতো লিখে ফেলবা এত মিটার কিউব। তো পরে তুমি বলবা অতএব আয়তনের এতটুকু পরিবর্তন করলে বা এই পরিবর্তন করলে এটা কি হবে, নিমজ্জিত অবস্থায় ভাসা শুরু করবে। ঠিক আছে, তাহলে তুমি এভাবে সুন্দর মতো লিখতে পারবা না, ইনশাল্লাহ লিখতে পারবা। ওকে, তো দেখো আমাদের ম্যাসিভ একটা পার্ট কিন্তু শেষ। ম্যাসিভ একটা পার্ট কেন বলতেছি, কারণ কি পড়লাম, তরলে নিমজ্জিত একটা বস্তুর চাপের মান শিখছি, মানে কেমনে বের করতে হবে ওটা শিখছি। এরপর কি শিখলাম, এরপর শিখলাম হলো আর্কিমিডিজের সূত্র। আর্কিমিডিজের কয়টা সূত্র শিখছি, দুইটা, একটা হলো কি ভরওয়ালা, একটা কি ভরবিহীন, এটা দিয়ে দুইটা ম্যাথ করছি। এরপর কি শিখলাম, এরপর শিখলাম হলো ডুববে না ভাসবে। এরপর কি শিখলাম, এরপর শিখলাম হলো ওই যে স্বর্ণের ঘনত্ব বের করা আর কি, যে স্বর্ণটা খাদ মিশানো কিনা বা খাঁটি কিনা, এটা শিখছি। এরপর আরেকটা যেটা শিখলাম যে এই যে আয়তনের পরিবর্তন, যে আয়তনের কি পরিবর্তন করলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। এরপর হচ্ছে কত পার্সেন্ট ডুববে বা কত পার্সেন্ট ভাসবে, এই ম্যাথগুলো করছি। মানে এটা হচ্ছে চ্যাপ্টারের ম্যাসিভ একটা পার্ট আমাদের শেষ। আমাদের এখন আছে হলো প্যাসকেল আর হলো হুকস ল। তো এখন আমরা কিসে যাব, প্যাসকেলে যাব। ঠিক আছে, ওকে, এখন খেয়াল করো, একটু খেয়াল করবা, এই বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারেই কিন্তু আমাদের ওই যে চাপের এককটাকে কি দেওয়া হয়েছে, প্যাসকেল নামকরণ করা হয়েছে। ঠিক আছে, বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারেই এই চাপের এককটাকে কি করা হয়েছে, প্যাসকেল নামকরণ করা হয়েছে। এটা কিন্তু তোমাদের শুরুর দিকে বলছিলাম। আচ্ছা, তো বিজ্ঞানী প্যাসকেল উনি যেটা করছেন, উনি বলছে যে একটা আবদ্ধ পাত্রে, মানে প্রথম শর্তই হলো, উনি যে প্যাসকেলের সূত্রটা দিছে আর কি, যে সূত্রটা দিছে, প্রথম শর্তই হলো পাত্রটা আবদ্ধ হইতে হবে। পাত্রটা কি হইতে হবে, আবদ্ধ হইতে হবে, মানে পাত্রটা সিল্ড হইতে হবে, একদম সিল্ড। ঠিক আছে, আনাচে কোনাচে একদম মনে করো সিল্ড হইতে হবে, কোনো ফাঁক ফোকর থাকা যাবে না আর কি। আচ্ছা, এখন উনি বলছে যদি একটা পাত্র এরকম আবদ্ধ হয়, কিরে, যদি একটা পাত্র এরকম আবদ্ধ হয়, ধরো একদম একদম আবদ্ধ, তো এখন এইখানে আবদ্ধ বলতে ধরো একটুখানে আবদ্ধ, আরে পুরাটাই গেল না, ধরো পাত্রটা আবদ্ধ, পুরোটা আবদ্ধ আর কি। এখন এইখানে তুমি একটা জায়গা দিয়ে, মানে একটুখানি ধরো সিরিঞ্জ আছে না, ইনজেকশন দাও না, ইনজেকশনের সিরিঞ্জ ওগুলা দিকে খেয়াল করবা। ওটা দেখছো টানলে কি হয়, এমনি টানলে এই যে পানি ঢুকে,
চিপ দিলে কি হয়, পানি বের হয়ে যায়। তো ওই যে টান দিবা না, তো এখন বলতেছি কি যে এখানে যদি মনে করো তুমি একটা পিস্টন লাগাই দিতে পারো আর কি। পিস্টন মানে হচ্ছে ওই যে এভাবে চিন্তা করো যে সিরিঞ্জ পড়ছো না, হ্যাঁ সিরিঞ্জটা দেখছো না, সিরিঞ্জটাকে যে টান দাও না, তারপর আবার কি পুশ করো না ভিতরে, ওইটা হচ্ছে মনে করো কাইন্ড অফ পিস্টন। ওইটা হচ্ছে কি কাইন্ড অফ পিস্টন, এতটুকু মাথায় রাখো, যেটা কি কাইন্ড অফ পিস্টন। আচ্ছা, তো এখন এইখানে যদি তুমি বল প্রয়োগ করো, বল প্রয়োগ করার পর ধরো এখান দিয়ে তুমি আরেকটা খালি জায়গা তৈরি করলা, যে এই যে এরকম, এখান দিয়ে আরো কয়েকটা দিলা, ধরো আরো কয়েকটা দিলাম, ঠিক আছে। এরকম যদি দাও, তাহলে তুমি এখানে যে পরিমাণ বল প্রয়োগ করবা বা যে পরিমাণ চাপ দিবা, এইটা এই পাত্রের গায়ে একদম সমানভাবে ছড়ায় যাবে। এটাই পাত্রের গায়ে কি হবে, একদম সমানভাবে ছড়ায় যাবে, ঠিক আছে। তো এই পাত্রের গায়ে সমানভাবে ছড়ায় যাবে, প্লাস এই যে পাত্রের গায়ে সমানভাবে ছড়িয়ে যাবে, প্লাস কি, প্লাস হচ্ছে তোমার এই পাত্রের গায়ে সমানভাবে ছড়িয়ে যাবে, আর হলো প্রত্যেকটা দেয়ালে লম্বভাবে চাপ দিবে আর কি, মানে এই পুরাটা দেয়ালে কি করবে, লম্বভাবে চাপ দিবে। এটা বলছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এটা একটু মুছি, এখন একটু খেয়াল করো, এখন বাংলা কথাটার দিকে তাকাও। কোন আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে, মানে তুমি যদি বাইরে থেকে চাপ দাও, তাহলে এই চাপটা বিন্দু পরিমাণ কমবে না কমে এটা পাত্রের দেয়ালে এই যে চাপ প্রয়োগ করলে তা সমানভাবে ছড়িয়ে পড়ে এবং পাত্রের গায়ে লম্বভাবে চাপ প্রয়োগ করে। বলছে কি যে এটা সমানভাবে ছড়িয়ে যাবে এবং কি, এবং পাত্রের গায়ে লম্বভাবে চাপ প্রয়োগ করবে। দেখো এখানে একটা সিস্টেম আছে, তুমি যদি পিস্টন দেখতে পাও, এই যে এটা হচ্ছে পিস্টন রিলেটেড, ঠিক আছে। তুমি যদি পিস্টন দেখো, তাহলে মনে মনে তুমি খুশি হবা যে আল্লাহ এটা প্যাসকেলের ম্যাথ, আর প্যাসকেলের ম্যাথ অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি, ঠিক আছে। যদি তুমি কখনো দেখো যে এখানে কি, এখানে হচ্ছে পিস্টন রিলেটেড কিছু একটা, তাহলে তুমি মনে মনে খুশি হবা। কেন? কারণ প্যাসকেলের ম্যাথগুলো কি অনেক বেশি ইজি, মানে এগুলো আসলে অনেক বেশি ইজি হয়ে থাকে, হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখো যে এইটার আমি একটু, এটা যেহেতু একটা সূত্র, এটা একটু ইয়ে করি। তো সূত্রটা কি বলছে যে কোন একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে বল প্রয়োগ করলে তা পাত্রের গায়ে কি সমানভাবে ছড়িয়ে পড়ে এবং পাত্রের গায়ে লম্বভাবে চাপ প্রয়োগ করে। এটা হচ্ছে তোমার মানে মেইনলি সূত্রটা। এখন খেয়াল করো, ধরো এটা হচ্ছে ছোট একটা পিস্টন, ছোট পিস্টনটাকে অলওয়েজ 1 ধরবা, ছোট পিস্টনটাকে কি ধরবা, অলওয়েজ 1। আর আরেকটা হচ্ছে বড় পিস্টন, এটাকে ধরবা হলো 2। এখন এই ছোট পিস্টনে তুমি F1 পরিমাণ বল প্রয়োগ করতেছো, মানে এটাকে কি করতেছো, F1 পরিমাণ বল প্রয়োগ করতেছো, মানে এখানে বল দিতেছো এমনি। তো এখন এখানে যদি F1 পরিমাণ বল দাও, তাহলে এই যে এই পিস্টনটা এই বলটাকে পুরাটা দেয়ালে, মানে পুরাটা পিস্টন বরাবর ছড়িয়ে দিবে। আর ছড়িয়ে দেওয়ার ফলে এখানে কি দেখা যাবে, যে ছড়িয়ে দেওয়ার ফলে এখানে যে আরেকটা পিস্টন আছে না, এইটা কি হবে, উপরের দিকে উঠবে, আর এই বড় পিস্টনে F2 পরিমাণ বল অনুভব করবে, ঠিক আছে। তাহলে এখানে কি করবে, F2 পরিমাণ বল অনুভব করবে। মানে তুমি কি করতেছো, তুমি F1 পরিমাণ বল দিতেছো, আর F1 পরিমাণ বল দেওয়ার কারণে ওদিকে তুমি F2 পরিমাণ বল পাচ্ছ। মানে জিনিসটা অনেকটা ইন্টারেস্টিং। ধরো তুমি একটা ইট, ছোটখাটো একটা ইট একটা পিস্টনের উপর, এই যে এরকম ছোট পিস্টনের উপর বসাইলে এই ইটটা এই বরাবর মনে করো চাপটাকে ছড়ায় দিয়ে এদিক দিয়ে একটা বড় একটা গাড়িকে উত্তোলন করতে পারবে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং না? যে তুমি দিলা মাত্র 2 কেজি ভরের একটা ইট, আর ওটা দিয়ে তোমার 250 কেজি ভরের একটা গাড়ি উঠে যাচ্ছে। জিনিসটা আসলেই অনেক বেশি ইন্টারেস্টিং, ঠিক আছে। যে একটা ইটকে তুমি দিলা, মানে একটা বল প্রয়োগ করলা কম, বাট এখানে বল পাইছো কি বেশি। এটাকে আবার বল বৃদ্ধিকরণ নীতিও বলা হয়। এটাকে কি বলে, বল বৃদ্ধিকরণ নীতি। এটাকে আবার কি বলা হয়, বল বৃদ্ধিকরণ নীতিও বলা হয়। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো যে প্যাসকেলের সূত্রকে আবার কি বলা হয়, বল বৃদ্ধিকরণ নীতি বলা হয়। ওকে, তো আমি দেখলাম এখানে ছোট পিস্টন যেটা, এটা হচ্ছে এখানে আমরা F1 পরিমাণ বল প্রয়োগ করছি। এরপর এই ছোট পিস্টনের ইয়েটা কি, এই ছোট পিস্টনের ক্ষেত্রফল যেটা, এটা হচ্ছে কি A1, আর এই ছোট পিস্টনটা কি পরিমাণে সরে যায়, L1 পরিমাণ সরে যায়। অন্যদিকে ওই পিস্টনটা যেটা, বড় পিস্টনটা যেটা, এইটার ইয়ে কত, এটার ক্ষেত্রফল হচ্ছে A2, এরপর এটা সরণ কত, L2, আর এইখানে অনুভূত বলটা কি F2, ঠিক আছে। আচ্ছা, এখন একটু নড়েচড়ে বসি, চলো সবাই কথা বলো আমার সাথে। শোনো, এখানে পুরাটা কি একটা আবদ্ধ সিস্টেম না? বলো, বুঝে বলো। এই যে পিস্টনটা যে আঁকছি না, এখানে কি এটা পুরাটা একটা আবদ্ধ সিস্টেম না? আবদ্ধ সিস্টেম। তো একটু মাথায় রাখবা, আবদ্ধ সিস্টেমের ক্ষেত্রে তোমার চাপের মানটা সেম, কাজের মানটা সেম। আবার বলি, যেহেতু সিস্টেম একটা তো আবার আবদ্ধ, তাহলে এইখানে
তোমার কাজের মানটা কি হবে? সেম হবে। আপু বুঝি নাই, কাজের মানটা সেম মানে? মানে এই ছোট পিস্টন যেই পরিমাণে কাজ করে এই বড় পিস্টন সেম পরিমাণে কাজ করবে, এটা বলতে চাচ্ছি। কি বললাম? এই ছোট পিস্টনটা যেই পরিমাণ কাজ করে বড় পিস্টনটাও কি সেম পরিমাণ কাজ করে, আমি অ্যাকচুয়ালি এটা বলতে চাচ্ছি। ঠিক আছে, এটি একটু মাথায় রাখবা যে পিস্টনের ক্ষেত্রে তোমার এখানে W1 এর মানটা কি হবে? W2 সমান হবে। এবার চলো আমরা সূত্র নিজেরা তৈরি করব। চলেন সূত্র তৈরি করি। আচ্ছা, তো এখন বলো তো যে প্যাসকেলের সূত্র অনুযায়ী প্যাসকেলের সূত্র অনুযায়ী কি লেখা যায় P1 সমান P2? বলো, লেখা যায় না? P1 সমান কি P2 লেখা যায় না? কেন? কারণ ওই যে দেখো কি বলছে যে চাপ প্রয়োগ করলে তা সমানভাবে, এই যে দেখছো সমানভাবে ছড়িয়ে পড়ে। মানে এখানে যদি আরো 2-3টা পিস্টন দিতা তাহলে কি বলতা যে প্রথম পিস্টন, দ্বিতীয় পিস্টন, তৃতীয়, চতুর্থ এই সবগুলোর জন্য চাপের মান কি সেম। ঠিক আছে, এটা বলতা। এখন এইখানেও সেম, যে যেহেতু পিস্টন এখানে 2টা তাহলে চাপের মান কি হবে? 2টা ইকুয়াল হবে, মানে P1 সমান P2। হ্যাঁ, প্যাসকেলের সূত্র অনুযায়ী আমরা কি লিখবো? P1 সমান P2। ভালো লিখছি, ভালো। এখন P1 মানে কি লেখা যায়? F1 বাই A1, আর P2 মানে কি লেখা যায়? F2 বাই A2। এটাকে যদি একটু গুছাও তাহলে তুমি চাচ্ছ F এক পাশে আনতে, তাহলে Fটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এটা কি হয়? F1। আর এই পাশে যদি A1টাকে নাও তাহলে এটা কি হয়? A1 বাই A2। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। তোমাদেরকে খুব সুন্দর মতো আমি বুঝে বুঝে মানে বুঝায় বুঝে একদম বলে দিব যে কখন কোনটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, প্যাসকেল দেখলেই তোমার মাথায় প্রথম সূত্র যেটা হিট করবে সেটা হচ্ছে F1 বাই F2 সমান A1 বাই A2। আবার বলি, প্যাসকেলের সূত্র মানে এই যে পিস্টন দেখলেই তোমার মাথায় যেই সূত্রটা প্রথমে হিট করবে সেটা হচ্ছে কি F1 বাই F2 সমান A1 বাই A2। এখন কথাই সাপু, সবসময় তো বলের মানটা দেওয়া নাও থাকতে পারে, তাই না? বলের মান কি তোমাকে সবসময় দিয়ে দিবে? না, বলের মান তো নাও দিতে পারে। অলওয়েজ তোমার বল দিবে না, তোমার বলবে যে ছোট পিস্টনে তুমি 20 কেজি ভরের একটা বস্তুকে দিয়ে দিছো। এখন টুইস্ট হলো, যখন তোমার ছোট পিস্টনে 20 কেজি ভর, যখন ভর বলবে তখন তুমি চাইলে এই F1 এর জায়গায় কি লিখতে পারো? M1G। আর F2 এর জায়গায় কি লিখতে পারো? M2G। কি বলছে বুঝছো? যখন ভর দিয়ে দিবে তখন তুমি কি লিখতে পারো? F এর জায়গায় mg। এরপর একইভাবে দেখো তো তোমারে যে সবসময় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিবে তার কি কোনো সিওরিটি আছে? সিওরিটি কিন্তু নাই। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু তোমাকে সবসময় দিবে না। এখন তোমাকে মাঝে মাঝে আর এর মান দিয়ে দিতে পারে, ব্যাসার্ধ, আবার ডির মানও দিয়ে দিতে পারে, ব্যাস। কি বলছি বুঝছো? তোমাকে যে সবসময় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ডিরেক্টলি দিয়ে দিবে ব্যাপারটা কিন্তু এরকম না। তোমাকে ব্যাসার্ধের মানও দিতে পারে, ব্যাসের মানও দিতে পারে। যদি তোমাকে ব্যাসার্ধ দেয় তাহলে তুমি কি লিখবা? তাহলে বলো তো, একটু সুন্দর মতো বুঝে বুঝে বলবা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে। যেহেতু এটা একটা পিস্টন বা একটু বৃত্তাকার আকৃতির, যদি এই পিস্টনটাকে স্লাইস করো তাহলে কি হবে? একদম গোল গোল হবে না, বৃত্ত হবে না? তাহলে বৃত্তাকার ক্ষেত্রের সূত্র কি? পাই আর স্কয়ার। কি বলছি বুঝছো? যদি তোমাকে ক্ষেত্রফলটা ডিরেক্টলি না দিয়ে দেয়, যদি ব্যাসার্ধ দেয় আর কি, সেই ক্ষেত্রে তুমি কি করবা? পাই r1 স্কয়ার, আর এখানে কি পাই r2 স্কয়ার। সো এখান থেকে অ্যাকচুয়ালি কি লেখা যায়? m1 বাই m2 সমান কি r1 স্কয়ার বাই r2 স্কয়ার। এটা লেখা যায়। আর কথা হচ্ছে আপু আমরা কি এটা মনে রাখবো? না, এটা তোমাদের মনে রাখার কোনো দরকার নাই, কারণ তোমরা এই লাইন থেকে এই লাইনে এমনি আসতে পারবা। আমার বিশ্বাস তোমরা কি উপরের লাইন থেকে কি নিচের লাইনে এমনি আসতে পারবা। ঠিক আছে, তো এটা মুখস্থ রাখার দরকার নাই, কিন্তু আপু যেহেতু করাইছি একটু চোখটা বুলায় রাখো, এই কারণে এটা তো আমি আর গোল দিলাম না, এটা তো আমি এরকম দিই। ঠিক আছে, যেহেতু আমি এটা একটু দেখাইছি তো তোমরা একটু দেখবা, অফকোর্স দেখবা, কারণ এখান থেকে ম্যাথ আসে, আসলেই আসে। এ দিয়ে দেয় না, অনেক সময় আর দিয়ে দেয়, এখান থেকে আসলেই আসে। আচ্ছা, আরেকটা জিনিস, ডির কথা যেটা বললাম, ডিও দিয়ে দিতে পারে। তখন আবার তুমি কি লিখবা? তুমি জানো আর বা ব্যাসার্ধ মানে কি? d/2। তো তুমি জানো না আর বা ব্যাসার্ধ মানে কি? ব্যাস বাই 2, এটা আমরা জানি। তাহলে দেখো তো এ মানে কি লেখা যায়? এ মানে হচ্ছে পাই, আর আর মানে কি? d/2। তাহলে কি লেখা যায়? পাই d স্কয়ার বাই 4। এ মানে তাহলে কি লেখা যায়? যদি ব্যাস দিয়ে দেয় আর কি, তখন আবার কি লিখবা? পাই d স্কয়ার বাই 4। এত ইয়ে করার দরকার নেই, মানে পাই d স্কয়ার বাই 4 একটু মাথায় রাখারও দরকার নেই, কারণ তুমি জানো যে পাই আর স্কয়ার, এটা আর মানে হলো d/2। তো ইনস্ট্যান্ট তুমি খাতাতে লিখতে পারবা, কিন্তু তারপরেও একটু তোমাকে একটু চিনায় রাখলাম আর কি, যে এরকম জিনিস হইতে পারে। ঠিক আছে, তো এখান থেকে যদি সূত্র লেখো তো কি লেখা যাবে? f1 বাই f2 সমান a1 বাই a2। যদি তোমাকে ব্যাসের মান দিয়ে দেয় তাহলে তুমি কি লিখবা? যে পাই d স্কয়ার বাই 4, এখানেও কি পাই, মানে এটা d1 স্কয়ার আর এটা কি d2 স্কয়ার বাই 4। 4 4 কাটা, পাই পাই কাটা, তাহলে কি লেখা যায়? ওই যে d1 স্কয়ার বাই d2 স্কয়ার। ঠিক আছে, সবকিছু ইজি।
সবকিছুই আসলেই অনেক বেশি ইজি। আমাদেরকে প্যাসকেলের সূত্র বা পিস্টন রিলেটেড আমরা কিছু পেলে আগে ভাগে যেটা করব সেটা হচ্ছে F1/F2 সমান A1/A2, এই সূত্রটা আমাদের মাথায় শুরুতে হিট করবে। ঠিক আছে, কোন সূত্র? F1/F2 সমান কি A1/A2। যদি ব্যাসার্ধ দিয়ে দেয় তাহলে আমরা এই সূত্র থেকেই সুন্দর মতো ভাগায় ভাগায় নিয়ে আসবো। আলাদা করে করার কোনো তেল বা ইচ্ছা কোনোটাই আমার নাই, মানে আমাদের নাই। ওকে, এরপর দেখো। আচ্ছা, তো এরপর আরেকটা সূত্র আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমাদেরকে একটু আগে বলছিলাম যে প্যাসকেলের সূত্রে যেহেতু সিস্টেম একটা, তো তোমার পিস্টনের কৃতকাজের মানটা কি হবে? সেম হবে। ঠিক আছে, যেহেতু সিস্টেম একটা তাহলে পিস্টনের কৃতকাজের মানটা কি হবে? সেম হবে। এটা আর কি বলছিলাম। তাহলে এখন উভয় পিস্টনে কৃতকাজ W1 সমান কি হবে? W2। W1 সমান কি হবে? W2। ঠিক আছে, W1 মানে কি? W2। এটা একটু মাথায় রাখো যে পিস্টনের ক্ষেত্রে তোমার কৃতকাজের মানটা কি? সেম হবে। হ্যাঁ, এটা বল বৃদ্ধিকরণ নীতি, ঠিক আছে, এটা বলকে বৃদ্ধি করে, কিন্তু কাজের মানের কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, আচ্ছা, যদি না ঘর্ষণ বলকে কাউন্ট করো, মানে আমরা ধরেই নিছি যে পিস্টনটা হলো ঘর্ষণবিহীন, মানে ওইখানে কোনো মানে এনার্জি লস হয় না, এটা আমরা ধরে নিছি। হ্যাঁ, এই কারণে কিন্তু আমরা ওইটা বলতে পারি যে W1 সমান কি? W2। আচ্ছা, এখন W মানে তোমরা সূত্র কি পড়ছো? FS না? তো এখানে কি লিখবা? F1 S1, কিন্তু এখানে তো S দেয় নাই। এখানে তোমার সরণটা কি বলছে? এখানে সরণটা বলছে হলো L1। হ্যাঁ, এখানে সরণটা কি বলছে? সরণটা বলছে হলো L1। তো এই যে এখানে লিখবা যে F1 L1 সমান কি? F2 L2। এটা হচ্ছে আরেকটা সূত্র। এটা হচ্ছে কি? আরেকটা সূত্র। তার মানে আমাদের প্যাসকেল বললে আমাদের মাথায় সূত্র হিট করবে দুইটা। একটা হলো কি F1/F2 সমান A1/A2, আর একটা হচ্ছে কি F1 L1 সমান F2 L2। ঠিক আছে, তো আমাদের যেটা বললাম আর কি যে F1/F2 সমান কি? A1/A2, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। আর একটা কি F1 L1 সমান কি? F2 L2। তো এখানে F1 মানে কি? F2 মানে কি? A1 মানে কি? A2 মানে কি? এগুলো আমি একটু লিখে দিই। F1 মানে হচ্ছে ছোট পিস্টনে প্রযুক্ত বল, তারপর এটা কি? এটা হচ্ছে বড় পিস্টনে অনুভূত বল। তারপর A1 মানে কি? A1 মানে হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এরপরে A2 মানে কি? A2 মানে হচ্ছে বড় পিস্টনের ক্ষেত্রফল। ঠিক আছে, এরপর L1 মানে কি? এরপর L1 মানে হচ্ছে ছোট পিস্টনের সরণ, এরপর L2 মানে কি? L2 মানে হচ্ছে বড় পিস্টনের সরণ। হ্যাঁ, আচ্ছা, এখন ফাইনালি একটা জিনিস করাবো, একটা জিনিস করাই এখানে আমি আজকের জন্য সমাপ্তি দিব আর কি। তো এখন ফাইনালি যে জিনিসটা করাতে চাচ্ছি, তোমরা দেখছো যে F1/F2 সমান কি লেখা যায়? A1/A2। একইভাবে F1 L1 সমান কি? F2 L2। তাহলে বলো তো, F1 কে রাখো, এই F2টাকে কি করা যায়? এই পাশে ভাগ দেওয়া যায়, আর এখানে তাহলে কি হয়? L2/L1 হয়। বুঝছি এখানে কি করছি? আপু এই নমুনাটা করার দরকার ছিল। হ্যাঁ ছিল। দেখো কি বললাম, এটা 1 নম্বর ইকুয়েশন দাও, এটা 2 নম্বর দাও। মানে আরেকটা সূত্র আমরা বানাবো, বাট সূত্র মুখস্থ করবো দুইটাই, কিন্তু একটা থেকে আরেকটা কেমনে কনভার্ট করা যায় ওটা শিখতেছি আর কি। এই মানটা কার? F1/F2। এই মানটা কার? এটাও কি F1/F2। তাহলে দুইজনকে কি ইকুয়াল লেখা যায়? লেখা যায় যে এটাও F1/F2 আর এটাও কি F1/F2। তাহলে আলটিমেটলি A1 L1 সমান A2 L2, এটাও লেখা যায়। মাথায় রেখো, ঠিক আছে? যদি কখনো প্যাসকেল রিলেটেড কিছু আসে, মানে পিস্টন রিলেটেড যদি কিছু আসে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সুন্দর মতো দুইটা সূত্র আমাদের মাথায় হিট করবে। একটা হলো কি? একটা হচ্ছে F1/F2 সমান A1/A2, আর একটা হচ্ছে কি F1 L1 সমান F2 L2। এখন আমাদের গিভেন ডেটা আর হলো কোয়েশ্চেনের স্ট্রাকচার বা প্যাটার্নের উপর ডিপেন্ড করবে যে আমি কখন কোন সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে? আর এই যে এগুলো যা যা করাইছি এগুলো একটু সুন্দর মতো বাসায় দেখবা, তাহলে দেখবা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসে কি করবো বলো তো? নেক্সট ক্লাসে আমরা এই প্যাসকেল রিলেটেড কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো সলভ করব, তারপর আমরা হুকস ল করব। ঠিক আছে? আল্লাহ হাফেজ।